স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। গাজীপুর, সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত কোনো শ্রমিক অসন্তোষ বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া সেনা টহলও রয়েছে। গেল কয়েকদিন ধরে চাকরি প্রত্যাশী ও কয়েকটি কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে অস্থিরতা তৈরি হয় আশুলিয়ার শিল্পাঞ্চলে। পরিস্থিতি খারাপের দিকে গেলে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হন মালিকপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, শিল্পাঞ্চলে গত রাতে কোনো অভিযান চালানো হয়েছে কি, আর কারখানাগুলোর নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? জি তোসিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমরা গত রাতে কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়াতে কিন্তু আমরা সেই ধরনের কোনো অভিযানের খবর আমরা এখনো পাইনি। তবে তার আগে রাতে যে অভিযানটা হয়েছে সেই অভিযানে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু কয়েকজনকে আটক করা হয়েছে। তারপর থেকে গতকালকে যে একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা যেমনটি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা যে জানতে পেরেছি, বিজেপি ভবনে কিন্তু এই সাভার অঞ্চলের রাজনৈতিক যারা নেতা রয়েছে এবং সেই সাথে যারা শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতা রয়েছে তারা কিন্তু সেই কালকে সেখানে একটি মিটিং করা হয় এবং সেখানে কিন্তু তারা আশ্বস্ত করেছে এই বিগত কয়েকদিনে এই আশুলিয়া অঞ্চলে যে এই পোশাক কারখানাতে বিশৃঙ্খলা হয়েছে সেই বিশৃঙ্খলা যাতে না হয় সেই বিষয়ে তারা আজকে থেকে তারা আশ্বস্ত করার পর থেকে কিন্তু বিজেপি থেকে আজকে এই সাভারের এবং আশুলিয়ার সকল কারখানা খুলে দিয়েছে। এবং সেই সাথে আমরা সকালবেলা দেখতে পেয়েছি বিভিন্ন কারখানার সামনে কিন্তু শিল্প পুলিশ এবং সেনা বাহিনী এবং সেই সাথে বর্ডার গার্ডের সদস্যরা কিন্তু সেখানে উপস্থিত রয়েছে যাতে বিশৃঙ্খলা না হয়। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিন্তু আমরা বিগত কয়েকদিনে যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু যারা চাকরি প্রত্যাশী এবং বিভিন্ন কারখানায় ছুটি দেওয়ার পর থেকে যে বের হয়ে আসে শ্রমিকরা, সেই শ্রমিকরা কিন্তু বের হয়ে যে কারখানাগুলো সচল থাকে এবং সেই কারখানাগুলোতে কিন্তু তারা বিভিন্ন সময় দেখতে পেয়েছি ইট পাটকেল নিক্ষেপ করা থেকে বিভিন্ন বিশৃঙ্খলার তৈরি করে এবং সেই সাথে এবং ভিতরে যে শ্রমিকরা থাকে তাদেরকে বের হতে বলা হয় এবং সেই শ্রমিকরা বের না হলে কিন্তু আমরা বিশৃঙ্খলার ঘটনাগুলো আমরা দেখতে পাই। এবং গত কয়েকদিনে যে বিষয়গুলো দেখতে পেয়েছি, অনেক শ্রমিকরা কিন্তু এই কারখানাতে তাদের কাজ করার ইচ্ছা থাকলেও কিন্তু এই যারা বহিরাগত যারা বিভিন্ন কারখানা থেকে যে শ্রমিকগুলো ছুটি হয় তারা কিন্তু এসে কিন্তু এখানে তারা আক্রমণ করার ফলে কিন্তু এই শ্রমিকরা কাজ করতে পারেনি। এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন পত্র পত্রিকা বা বিভিন্ন সূত্র থেকে আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনী যেমনটি বলছে যে এই সরকার পটভূমি পরিবর্তনের পর থেকেই কিন্তু যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছে তারা কিন্তু যে ঝুট ব্যবসা, সেই ঝুট ব্যবসার ব্যাপারগুলো কিন্তু বারবার উঠে আসছে। কারণ এই ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র কিন্তু অনেকে কিন্তু এই শান্ত পরিস্থিতিকে অশান্ত করার জন্য চেষ্টা করার একটা অভিযোগ রয়েছে। সেই বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কাজ শুরু করেছে এবং আমরা আজকে সকালবেলা থেকে কিন্তু এই সাভার অঞ্চলে বা এই আশুলিয়াতে কিন্তু আমরা কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাইনি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা সেনাবাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কে কিন্তু তারা টহল দিচ্ছে। এবং একটু আগে আরেকটি বিষয় যেটা আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এই সাভারের নরসিংহপুর যে এলাকা সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং সেখানে একটি ব্রিফিং করার কথা রয়েছে। এবং সেই সাথে আশুলিয়া থানা তো আমরা দেখতে পেয়েছি পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও কিন্তু এখানে আসছে। সব মিলিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই আশুলিয়া অঞ্চলে কিন্তু আজকে গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু অনেকটাই পরিস্থিতি শান্ত। তোসিয়া, সাভারের আশুলিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর উপর বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হন আরও অন্তত ১০ জন। ভোরে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল ঢাকা এক্সপ্রেস নামে একটি বাস। পথে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের চাকা পাথরবাহী একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলে মারা যান বাসের ৩ যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। জব্দ করা হয় বাসটি। আহত ১০ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন স্থানীয়রা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসন এবং আন্তঃসীমান্ত নদীতে একতরফা বাঁধ নির্মাণের প্রতিবাদে শুক্রবার ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করেছে ইনকিলাব মঞ্চ। ঢাকা থেকে শুরু হয় এই কর্মসূচি। কুমিল্লা সীমান্তের বিবির বাজারে গিয়ে এটি শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, অভিন্ন নদী নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত মোটেও ভালো প্রতিবেশীর মতো আচরণ করছে না। সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পড়ে কুমিল্লা, ফেনীসহ কয়েকটি জেলা। অভিযোগ রয়েছে, ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর বাঁধের গেট খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আন্তঃসীমান্ত নদীতে বাঁধ নির্মাণের প্রতিবাদে শুক্রবার ঢাকা থেকে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ। এতে যোগ দিতে শাহবাগে জড়ো হন শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে কুমিল্লা অভিমুখে যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সকল আইনে কোনো আন্তঃসীমান্ত বা আন্তর্জাতিক নদীতে কোনো একক দেশ একতরফাভাবে কোনো বাঁধ নির্মাণ করতে পারে না। আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে না ডেকে তারা একের পরে এক বাঁধ নির্মাণ করেছে। অতি সত্বর সেই বাঁধগুলো আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে, আন্তর্জাতিক ফোরামকে সাথে নিয়ে উচ্ছেদ করতে হবে। ঢাকার যাত্রাবাড়ি ও কুমিল্লার চান্দিনায় পথসভা করেন লং মার্চে অংশগ্রহণকারীরা। বিকেলে কুমিল্লায় পৌঁছার কিছুক্ষণ পর টাউন হলে সমাবেশ করেন তারা। এ সময় বক্তারা ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। আমরা ভারতের আগ্রাসন মানি না। ছাত্র জনতা নতুন করে প্রমাণ করে দিল, ওই আগ্রাসনকে ঠেকাতে গিয়ে যেমন করে আবু সাইদ বাংলার পুলিশের সামনে তার বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি বিএসএফ এর সামনে বুক পেতে দিতে হয়, বাংলার জনতা বুক পেতে দিতে রাজি আছেন। পরে পদযাত্রা নিয়ে বাংলাদেশ ভারত সীমান্তের বিবির বাজার পৌঁছায় লং মার্চটি। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। চাঁদপুরের পুরান বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। শুক্রবার রাতে পুরান বাজারের বউবাজার এলাকায় কয়েক ঘন্টা ধরে এই সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকান। দেশে বাইরের খবর। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে এক বিক্ষোভে যুক্তরাষ্ট্রের নাগরিক আইনেনসুর আইগি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার নাবলুসের কাছে বেইতা শহরে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে একটি বিক্ষোভে অংশ নেন 26 বছর বয়সী ওই তরুণী। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন আইগি। ওই তরুণী যুক্তরাষ্ট্রের পাশাপাশি তুরস্কেরও নাগরিক ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর দাবি, ওই নারী তাদের দিকে পাথর নিক্ষেপ করেছিল এবং তাকে হুমকি হিসেবে গণ্য করায় গুলি চালানো হয়। এ হত্যায় পূর্ণ তদন্তের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। চীনের দক্ষিণে একটি দ্বীপে আঘাত হেনেছে সুপার টাইফুন ইয়াগি। এর প্রভাবে হাইনান অঞ্চল জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং কিছু অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, টাইফুনের প্রভাবে সেখানে এখন পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার বিকেল 4টায় হাইনান দ্বীপের উত্তর পূর্বে 223 কিলোমিটার গতিতে সুপার টাইফুন ইয়াগি আঘাত হানে। গত 1 দশকের মধ্যে চীনে আঘাত হানা এটি সবচেয়ে শক্তিশালী টাইফুন। সতর্কতার জন্য ওই দ্বীপ থেকে অন্তত 4,20,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে নৌযান, ট্রেন এবং বিমান চলাচল। বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। সংযুক্ত আরব আমিরাতে আলো ঝলমলে চাকচিক্যের শহর দুবাই। সম্প্রতি সেখানে হয়ে গেল ফ্যাশন উইক। প্রতি বছর 2 বার এই আয়োজন হয়ে থাকে, আর তা দেখতে ভিড় করেন দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী। ফ্যাশন সচেতন নয় এমন মানুষ খুঁজে পাওয়া ভার। গ্রীষ্ম থেকে বসন্ত সব ঋতুর জন্যই আছে নানা ডিজাইন ও রঙের ফ্যাশনেবল পোশাক। এমনই সব পোশাক নিয়ে সম্প্রতি দুবাইয়ে হয়ে গেল এক আয়োজন। বিশ্ববিখ্যাত মালয়েশিয়ান ব্র্যান্ডের স্বত্বাধিকারী রিজমান রোজাইনি এবং জর্ডানের ডিজাইনার আমজাদ আল খলিল এতে অংশ নেন।
আরও ছিলেন আমেরিকান ফ্যাশন ব্র্যান্ডের মালিক এরিক বেন্ডানা এবং দুবাই ফ্যাশন হাউসের ওনার অ্যাঞ্জেলো এস্টেরা। চোখ ধাঁধানো সব পোশাকে হাঁটেন দেশ বিদেশের মডেলরা। দর্শকদের মনের খোরাক মেটাতে র্যাম্পে উপস্থিত হন নামি দামি সব ডিজাইনাররা। দুবাই শহরে আন্তর্জাতিক ফ্যাশন শিল্পে সৃজনশীলতা, উদ্ভাবন এবং অন্যান্য বিনিয়োগের আহ্বান জানাতেই এই ধরনের আয়োজন হয়ে থাকে বলে জানান আয়োজকরা। দুবাই ডিজাইন ডিস্ট্রিক্ট এবং আরব ফ্যাশন কাউন্সিলের সহযোগিতায় বছরে সাধারণত 2 বার এই ফ্যাশন শো হয়ে থাকে। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে তখন সাহস পায়নি, এখন তৎপর দুদক দুর্নীতির অনুসন্ধান নিয়ে। এটি তাদের আলাদা একটি প্রতিবেদন। এর বাইরেও তারা ফটো ফিচার সহ বন্যার ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছে। 4 জেলায় বন্যা, বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণ নিয়ে চিন্তায় বন্যার্তরা। আরও আছে বাংলাদেশ নিয়ে রাজনাথ সিং এর বক্তব্য, উদ্বেগে লখনৌতে সশস্ত্র বাহিনীর সম্মেলন। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে আছে তিস্তার পানি বন্টনে আন্তর্জাতিক আইন মানতে হবে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এর বাইরেও আছে পাওনা 10,000 কোটি টাকা চেয়েছে আদানি পাওয়ার। আর ক্রিস্টিয়ানো রোনালদোর 900 গোল পূরণের বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন আছে। আমি এই স্বপ্নই দেখেছি এবং আমার আরও স্বপ্ন আছে, প্রথম ফুটবলার হিসেবে 900 গোল করার পর বলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনামে জানাচ্ছে সড়কে শাহজাহান খানের চাঁদাবাজি, পকেটে 6,000 কোটি টাকা। এর বাইরে আরেকটি প্রতিবেদন আছে তাদের, দলগুলোর সংস্কারে গুরুত্ব আরোপের পরামর্শ, এখনই নির্বাচনে না ছাত্র জনতার। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনামে আছে বড় ইসলামী জোট গঠনের উদ্যোগ ইসলামী দলগুলোর। আরও আছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে অনিয়ম, দুর্নীতি। আর পিটিআইকে ডক্টর ইউনুস বলেছেন তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে, সার্কের চেতনায় পুনরুজ্জীবন ঘটানোর চেষ্টা করছে, এটিও তিনি জানিয়েছেন। দৈনিক সমকালের প্রধান প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি বিএনপির সঙ্গে জামাতের টানাপোড়েন বাড়ছে, প্রশাসনে নিজস্ব লোক পদায়ন নিয়ে মতবিরোধ, রাজনৈতিক বিষয়ে বিপরীতমুখী অবস্থান, নির্বাচন প্রশ্নে 2 মত। এর বাইরেও আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পিটিআইকে দেওয়ার সাক্ষাৎকারের প্রশ্নটি, তিস্তার পানি বন্টন হতে হবে আন্তর্জাতিক আইনে। আরও আছে সাবেক ভূমিমন্ত্রীর ছেলে সহ সারা দেশে গ্রেপ্তার 12, যৌথ বাহিনীর অভিযান, বিপুল আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার। এরপর আছে দৈনিক আজকের পত্রিকা। তাদের প্রধান শিরোনামে আছে বিপুর ছায়ায় দানব হারুন, তিতাস গেছে ঘুষ দুর্নীতি, অন্তত 150 প্রতিষ্ঠানকে সংযোগ দিয়ে 450 কোটি টাকা কামিয়েছেন এমডি। এর বাইরে সীমান্তে বাংলাদেশি হত্যা, নিষ্ঠুরতা, এটি বলেছেন পিটিআইকে ডক্টর ইউনুস। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরও নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।